আবার ফজা ওরফে ফজা পাগলা ওরফে ফজলুর রহমান। প্রিয় দর্শক শ্রোতা, আমি কিশোরগঞ্জ 4 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ফজলুর রহমানের কথা বলছি। তো আমরা অনেক দিন থেকে দেখছি যেখানেই ফজা সেখানেই মজা। হি ইজ ফান টু বি অ্যারাউন্ড। কথা, বক্তব্য, আক্রমণ এইসবের মধ্যেই তিনি থাকেন। তো আবার একটি বক্তব্যে তিনি আলোচনায় এসেছেন। প্রিয় দর্শক শ্রোতা, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল। তার সেই সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় যে তিনি 11 দলীয় জোট থেকে এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদের রাষ্ট্রপতি হিসাবে তার যে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে তিনি কী ভাবছেন। এই প্রশ্নের উত্তরে ফজা যা বললেন তা দোস্তের মতো কি বলবো, একেবারেই খেপাটে, অর্থাৎ পাগলের প্রলাপ। এর বাইরে আর কিছু বলা যাচ্ছে না। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এমন বক্তব্য রাখতে পারেন না। একটু দেখে নেই কে উত্তর দিয়েছিলেন সেই প্রশ্নের ফজা। 11 দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের প্রার্থিতাকে কিভাবে দেখছেন? আচ্ছা, উত্তর দিচ্ছেন ফজা। অলি আহমদ সাহেবের মতো লোক যদি মানসিকভাবে অসুস্থ না হতেন তাহলে জেনে শুনে এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি পদপ্রার্থী হতেন না, যার জয়ী হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। আচ্ছা, প্রার্থী তার অসারতা তুলে ধরে তিনি আরো বলেন, তাদের সর্বোচ্চ ভোট হতে পারে 75 বা 76টি, অথচ জয়ের জন্য প্রয়োজন 225টি ভোট। এই বাস্তবতায় এমন সিদ্ধান্তকে বুড়ো বয়সের ভীমরতি ছাড়া অন্য কিছু বলা যাবে না, বলা চলে না। বুড়ো বয়সের ভীমরতি কার? কর্নেল অলি আহমদের। আচ্ছা, তিনি আরো বলেন, কিছু বেঈমান ও পক্ষ পরিবর্তনকারী মানুষ সব সময় থাকে। আমি এখন অলি আহমদ সাহেবকেও সে অবস্থানে দেখি। এর চেয়ে বেশি অপমান করে আমি আর কিছু বলতে চাই না। এখন থেকে তাকে আমি আর মুক্তিযুদ্ধের কেউ বলেও মনে করি না। প্রিয় দর্শক শ্রোতা, ফজা একের পর এক তার প্রদর্শিত ধৃষ্টতা এবং উদ্ধত্তের সীমা লঙ্ঘন করছে। অর্থাৎ প্রতিবারেই তিনি যখন উদ্ধত আচরণ করেন, উদ্ধত বক্তব্য রাখেন, ধৃষ্টতার পরাকাষ্ঠা দেখান, তখন তিনি তার আগের রেকর্ড ছাপিয়ে যান বা ছেড়ে যান। এইবারও তার ব্যতিক্রম হয়নি। একবার ভেবে দেখুন, কর্নেল অলি একসময় ফজা এখন যে দলটি করেন বিএনপি, সেই বিএনপির শুরুর দিকের লোক। রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেন 1980-তে, তখন তিনি বিএনপিতে যুক্ত হয়েছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। প্রিয় দর্শক শ্রোতা, তখনও কিন্তু তিনি সেনাবাহিনীর অ্যাক্টিভ মেম্বার ছিলেন, কর্নেল হিসেবে কর্মরত ছিলেন। 80-র কথা বলছি, 1900, এবং তার চাকরি আরও 9 বছর ছিল। তিনি এসবের তোয়াক্কা না করে রাজনীতি করবার মানুষে বা ইচ্ছা পোষণ করেছিলেন বলে বিএনপিতে যুক্ত হন। পরবর্তীতে জিয়াউর রহমানের মৃত্যুর পর তারপরও তিনি কয়েক বছর ছিলেন বিএনপিতে। একটি সময় তিনি বিএনপি ছেড়ে দেন। বিএনপি ছাড়বার পেছনে যে কারণগুলো ছিল সেগুলো যা জানা গেছে, বিএনপির দুর্নীতি, অনিয়ম, বিশৃঙ্খলা, ডিসিপ্লিনের অভাব, এইসব বিষয়। তো এইসবের সঙ্গে তিনি দ্বিমত পোষণ করতেন, তাই তিনি বিএনপি ছেড়ে দিয়েছেন। আর সেই সময়ে AQM বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে যৌথভাবে তিনি এলডিপি গঠন করেছিলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। পরে বদরুদ্দোজার সঙ্গে তার মতানৈক্য হয় কোনো বিষয়ে, পরে তিনি বদরুদ্দোজা ছেড়ে দেন। তিনি কিন্তু এলডিপি ধরেই আছেন, এলডিপির সভাপতি তিনি এখন। আর সেটি গঠিত হয়েছিল 2006-তে, 20 বছর আগের কথা। তো 20 বছরে তিনি আর কিন্তু দল বদল করেননি, তার নিজের দল নিয়ে কিন্তু আছেন। তিনি এখন এলডিপি সভাপতি বা চেয়ারম্যান। তো ফজা বলছিলেন যে কিছু বেঈমান ও পক্ষ পরিবর্তনকারী মানুষ সব সময় থাকে। ফজা ঠিকই বলেছেন প্রিয় দর্শক শ্রোতা। ফজা তো তার প্যারেন্ট কোম্পানি, হ্যাঁ, আওয়ামী লীগকে আমি কোম্পানিই বলবো। বাংলাদেশ সরকার সম্প্রতি বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় মাফিয়া এন্টারপ্রাইজ, আমি বলবো আওয়ামী লীগ কোম্পানি প্রাইভেট লিমিটেড। তো তার এই আওয়ামী লীগ কোম্পানি প্রাইভেট লিমিটেডের লোক ছিলেন তিনি আপাতমস্তক মুজিববাদী, এই বর্ণচোরা ফজা। ফজা বলছেন যে কিছু বেঈমান ও পক্ষ পরিবর্তনকারী মানুষ সবসময় থাকে। ঠিকই বলেছেন, যেমনটি তিনি করেছেন তার প্যারেন্ট কোম্পানি আওয়ামী লীগের সঙ্গে বেঈমানি করে তিনি বিএনপিতে এসে গিয়েছেন। সে প্রিয় দর্শক শ্রোতা, এই যে তিনি বললেন যে এটি কর্নেল অলির ভীমরতি, যুক্তি হিসাবে কি দাঁড় করালেন যে কর্নেল অলি কিংবা 11 দলীয় জোট সুস্পষ্টভাবে বুঝতে পারছে যে কর্নেল অলির রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হবার কোনো সম্ভাবনা নেই, কারণ তাদের সর্বোচ্চ আসন আছে
76 বা 77টি, সবাই মিলে ভোট দিলেও হচ্ছে না। তো সেটি উল্লেখ করেছিলেন 225টি ভোট দরকার হয়, আর সেইটি বিএনপি প্রার্থী পাবেন, এটি পরিষ্কার। তারপরও তিনি কেন দাঁড়ালেন? তাই এই চিন্তাকে সমালোচনা করবার জন্য ব্যক্তি আক্রমণ এবং কর্নেল অলিকে ছোট করা, এবং বললেন যে মুক্তিযুদ্ধেরও কেউ না তিনি, কর্নেল অলি এখন থেকে আর তার কাছে মুক্তিযুদ্ধের কেউ বলে গণ্য হবে না। প্রিয় দর্শক শ্রোতা, লক্ষ্য করে দেখবেন, ফজা যখনই নিজের পরিচয় দেন বীর মুক্তিযোদ্ধা বলে শুরু করেন। তো আই স্ট্রংলি ডাউট ইট, শুধু আমি না, আরও অনেক প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই দাবি করেছেন যুক্তি দেখিয়ে যে ফজা কখনো মুক্তিযোদ্ধাই ছিলেন না। এই দাবি কিন্তু ফজার বিরুদ্ধে উঠেছে। তো এখন আমার সন্দেহ হয় এই জন্যে যে ফজা কথায় কথায় নিজেকে বীর মুক্তিযোদ্ধা পরিচয় করিয়ে দেন, যেটি নিতান্ত লজ্জার, হাস্যকর এবং অগ্রহণযোগ্য। কারণ নিজের পরিচয় নিজে এইভাবে দেন না। অন্যরা যখন তাকে নিয়ে কথা বলবেন তারা বলতে পারেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তার নিজের সম্পর্কে এমন কথা বলা যখন তখন প্রতিনিয়ত অশোভন, অগ্রহণযোগ্য এবং সন্দেহের উদ্রেককারী। নিঃসন্দেহে তার মুক্তিযুদ্ধের পরিচয়টি সন্দেহের মধ্যে তিনি নিজেই ফেলে দেন। তো যাই হোক, তো তিনি কর্নেল অলির মুক্তিযোদ্ধা পরিচয় চ্যালেঞ্জ করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আমাদের জানা আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন চট্টগ্রাম থেকে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন, তখন কিন্তু কর্নেল অলি সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন। আর অলির অবদান মুক্তিযুদ্ধে সেটি বলে শেষ করা যাবে না। বৃহত্তর চিটাগংয়ে কর্নেল অলি যে ভূমিকা পালন করেছেন মুক্তিযুদ্ধের সময়, সেইটির স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক উপাধি দিয়েছে, কিন্তু বীর বিক্রম উপাধি দিয়েছে। তো ফজা এসব কিছুই কেড়ে নিতে পারবেন না, এবং তার মুক্তিযোদ্ধা হিসেবে শুধু মুক্তিযোদ্ধা না, তিনি জেড ফোর্সের এক পর্যায়ে যুক্ত হয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৈরি করা জেড ফোর্স, সেই ফোর্সের তিনি ব্রিগেড মেজর ছিলেন। তো এইসব পরিচয়গুলো ফেলে দেওয়ার মতো না, আর ফজা চেষ্টা করলেও সেই সব কিছুই হবে না। কর্নেল অলি কিন্তু কর্নেল অলিই থাকবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, ফজা আপাতমস্তক পাগল একজন মানুষ, কারণ তিনি নিজেই সেটি স্বীকার করেছেন। সংসদ দাঁড়িয়ে বলেছেন যে লোকেরা আমাকে ফজা পাগলা বলে। তো যাই হোক, সেই ফজা পাগলা, তার সম্পর্কে আর ছোট দুটো তথ্য আপনাদের দেব। এগুলো আগে হয়তো বলেছি, তারপরও তার পরিচয়টি সবসময় আমার মনে হয় তুলে ধরা দরকার। তিনি আসলে কি? তিনি 2025-এর 23 নভেম্বর একটি টক শোতে চ্যানেল 24-এ বক্তব্য রেখে আইসিটিকে অপমান করেছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অপমানসূচক কথাবার্তা বলেছিলেন, এবং শেখ হাসিনা এই আদালতে তার বিচার হতে পারে না, শেখ হাসিনা এতটাই উঁচু মানের মানুষ, তার সেখানে বিচার হতে পারে না, এবং আইসিটিকে নানাভাবে ডিফেম করবার চেষ্টা করেছিলেন। আর জুলাই যোদ্ধা, জুলাই অভ্যুত্থান, এইসব নিয়ে তো তার খিস্তি খেউর আগাগোড়া আছেই। তো সব কিছু মিলিয়ে সেই সময় কিন্তু আইসিটি তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছিল, এবং তাকে সমন জারি করে আইসিটিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এবং তার সার্টিফিকেট নিয়ে, তিনি যে লেখাপড়া করেছেন আদৌ উকিল কিনা সেটির প্রমাণ তাকে নিয়ে যেতে বলেছিলেন, কারণ আদালতের মধ্যে সন্দেহ হচ্ছিল এই ফজা আসলেই উকিল কিনা, তার কোনো সার্টিফিকেট বা ডিপ্লোমা আছে কিনা। তো যাই হোক, সেখানে তিনি কিন্তু নিঃশর্ত ক্ষমা চেয়ে সেদিন শাস্তি এড়িয়েছিলেন। আদালতে গিয়ে মাপ চেয়েছিলেন যে আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি, আমি যেসব কথা বলেছি আমার কোনো যুক্তি নেই, তর্ক নেই, প্রমাণ করতে চাই না, আমি মাপ চাই, আমাকে মাপ করে দিন। নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে সেদিন মুক্তি পেয়েছিলেন আইসিটি থেকে এই ফজা। আর 2025-এর 26 আগস্ট তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। কেন? কারণ তার বক্তব্য বিবৃতিগুলো এতটাই বাংলাদেশের মানুষকে বিরক্ত করেছিল যে ফজা যে কোনো সময় গণরোষের শিকার হতে পারতেন, মবের শিকার হতে পারেন, এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই বিএনপির আর কোনো উপায় ছিল না, বিএনপি তাকে বহিষ্কার করেছিল দল থেকে। সো সেই বহিষ্কার পত্রে কি লেখা ছিল একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবার লোভ সামলাতে পারছি না, তো একটু পড়তে চাচ্ছি, তাহলে বোঝা যাবে বিএনপি ফজাকে কিভাবে মূল্যায়ন করেছে, এবং এই ফজাকে আবার দলে ফিরিয়ে নিয়ে বহিষ্কার আদেশের মাত্র কয়েক মাসের মধ্যে আবার সংসদ সদস্য হিসেবে জিতিয়ে এনে সংসদে বসিয়ে দিয়েছে। বিএনপি বলতে চাইছে যে ফজা বিরোধী দলকে অপমান করুক যত খুশি, যেভাবে খুশি, আর বিএনপি হয়তো এইভাবে পার পাবার চেষ্টা করবে যে ফজা তো পাগল, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তো দেখে নেই এক নজরে তার সেই বহিষ্কার আদেশে বিএনপির কী ছিল। আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন, এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তার সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মহিমান্বিত এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পুনরুদ্ধারের সুপরিকল্পিত চক্রান্তের পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকে মনে করেন। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিএনপির 450-এর অধিক
নেতাকর্মী সহ ছাত্র জনতার প্রায় ১,৫০০-এর অধিক মানুষ শহীদ হয়েছেন এবং ৩০,০০০-এরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণ অভ্যুত্থানে ছাত্র জনতার এই ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন। সুতরাং এই ধরনের উদ্ভট ও শৃঙ্খলা বিরোধী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে ২৪ ঘন্টার মধ্যে আদালতে আপনার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব দেবেন আপনি। তো এই ছিল বহিষ্কারাদেশ, প্রিয় দর্শক শ্রোতা। সো বিএনপি নিজেই স্বীকার করছে যে তার বক্তব্য অসংলগ্ন, তার বক্তব্য আইসিটি জুলাই অভ্যুত্থানের প্রতি অবমাননাকর, অর্থাৎ আগাগোড়া ভারসাম্যহীন একজন মানুষ এই ফজা। তো ফজার মজা আমরা বোধহয় আরও পেতেই থাকবো। যেখানে ফজা সেখানেই মজা। ছোটবেলায় গজা খেতাম, সেই গজা খাওয়ার স্বাদ পাই। আপনারা চেনেন কিনা গজা আমি জানি না, আমাদের এলাকায় অ্যাভেলেবল একটি মিষ্টি জাতীয় খাবার, পেটিস ধরনের গজা। তো যেখানেই ফজা সেখানেই মজা এবং গজা। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবার আপনাদের সঙ্গে কথা হবে অন্য আরেকটি এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে।